আজকে আমি আপনাদেরকে আমার আকাশে ওড়ার গল্পটা শোনাবো এবং আপনাদেরকে জানাবো কিভাবে অর্ধেক খরচে আপনারা নেপালে প্যারাগ্লাইডিং এবং রিভার রাফটিং করতে পারেন। যেহেতু এই দুটো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস একটু ব্যয়বহুল, তাই আমি চেষ্টা করেছি কম খরচের মধ্যে কিভাবে এই অ্যাক্টিভিটিস করা যায় সেটা নিজে করা এবং আপনাদেরকে জানানো। সকাল সকাল বের হয়ে পড়ছি হচ্ছে এখন প্রথমে প্যারাগ্লাইডিং করবো, এরপরে বিকালবেলা করবো হচ্ছে রিভার রাফটিং। এখন 9:30 টাইম দেওয়া ছিল আমাদের, কিন্তু 9:30 ওয়েদার খুব খারাপ থাকার কারণে এদিকে ওয়েদার প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছেন। এইটার কারণে সকালবেলা বৃষ্টি হয়েছে, তো এর জন্য হচ্ছে আজকে 1 ঘন্টা পিছাই দিচ্ছে, 10:30 দিছে। আর বাকি কথা ওইদিকে যে বলি আধা 1 ঘন্টা পরে এখন একটু ফেওয়া লেকের দিকে যাব, ঘুরে এসে তারপরে কথা বলছি। নেপালের পোখরা শহরের প্রাণ বলতে পারেন এই ফেওয়া লেক। স্তব্ধ এক জলরাশি আর এর মাঝে ছোট ছোট ডিঙ্গি নৌকা আর দূরে বড় পাহাড় আপনাকে অবশ্যই এখানে মুগ্ধ করবে। দীর্ঘ সময় এখানে বসে থাকলেও কোনো প্রকার ক্লান্তি বা অস্বস্তি বোধ হবে না। যদিও বা আমাদের ট্রিপে ফেওয়া লেকের জন্য আলাদা করে তেমন কোনো টাইম রাখিনি, তাই ভাবলাম এই যে সময়টা পেয়েছি আজকে, যেহেতু ওয়েদার খারাপ এর জন্য সময়টা পেয়েছি, এই সময়টাই আমরা ফেওয়া লেকে কাটিয়ে যাই। আপনারা চাইলে এখানে বিকালবেলা এসে বোট ভাড়া নিয়ে একটা সুন্দর বিকাল কাটাতে পারেন। তবে আমার কাছে কেন জানি বিকালের চেয়ে সকালটাই বেশি ভালো লেগেছে। আজকে সকালটা এই ফেওয়া লেকে এসে মনটা একেবারে ভালো হয়ে গেল। হয়তোবা সকাল সকাল মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এক অপরূপ সৌন্দর্যে সেজেছে এই ফেওয়া লেক। আমি জানি না আপনাদেরকে কতটুকু ক্যামেরায় দেখাতে পেরেছি, তবে চেষ্টা করেছি যতটুকু দেখানো যায়। আমরা এই দাদার কাছ থেকে হচ্ছে এই প্যাকেজটা নিয়ে আমাদের দুজনের জন্য লেগেছে হচ্ছে 18,000 নেপালি রুপি। আমরা 3,000 টাকা দিয়ে বুক করছিলাম, আর এখন আমরা দিব হচ্ছে বাকি 15,000। दादा ये लीजिए। और कोई हमारा उधर से आए तो आप थोड़ा पैकेज के बारे में बता दें दादा। ये राफ्टिंग, हाँ, दोनों को राफ्टिंग और दोनों को প্যারাগ্লাইডিং और जो पैकेज है ये सब मिलेगा। আপনারা এখান থেকে হচ্ছে প্যারাগ্লাইডিং, রাফটিং, তারপরে আপনার ফ্লাইট টিকিট সবকিছুই পাবেন এখান থেকে। জাঙ্গল সাফারি, হ্যাঁ আপনার এভরিথিং, বেলুন, হট এয়ার বেলুন, হেলিকপ্টার রাইড সব এখান থেকে সব কিছু মিল যাবে। আমাদের হোটেল হচ্ছে ওই পাশে, এই যে এখানে এইটা, আর এইটা হচ্ছে সেই দোকান। এখান থেকে আমরা হচ্ছে আমাদের আজকের যে প্যাকেজগুলো সেগুলো নিয়েছি। প্যাকেজের বিষয়ে আপনাদের কিছু ডিটেলস বলে রাখি। প্রথমে যখন আমরা প্যাকেজ সম্পর্কে জানতে চাই বিভিন্ন জায়গায়, তো প্রথমে আমাদেরকে জানানো হয় যে আপনার রিভার রাফটিং হচ্ছে নেবে 7,500 টাকা, কেউ কেউ বলতেছে মানে রুপি, ইন্ডিয়ান রুপি 12,000 রুপি। আমরা 7,500 রুপিতেই মোটামুটি রাজি হয়ে গেছিলাম। আর হচ্ছে প্যারাসেলিং হচ্ছে 5,500 রুপি, প্যারাগ্লাইডিং তো যাই হোক 5,500 রুপি। পরে আমরা একটু এদিকে হাঁটাচলা করি, বিভিন্ন দোকানে জিজ্ঞেস করি। সেখানে জিজ্ঞেস করতে করতে দেখি যে লাস্টে আমরা মানে 4,000 রুপিতে হচ্ছে রিভার রাফটিং করতে পারতেছি, 4,500 রুপিতে হচ্ছে প্যারাগ্লাইডিং করতে পারতেছি। পরে আমরা দুই জায়গা থেকে না করে এক জায়গাতেই, যেখান থেকে 4,500, 9,000 রুপি নিল, মানে প্রায় 8,500 রুপি দুজনের জন্য আমাদের সেভ হয়ে গেছে মোটামুটি। একটু আপনারা দাম দর করে একটু ঘোরাঘুরি করে যদি এই প্যাকেজগুলো নেন তাহলে এখান থেকে অনেক সেভ হয়ে যাবে, অনেক টাকা সেভ হবে। প্যারাগ্লাইডিংয়ের জন্য যে গাড়িটা আমাদেরকে নিতে চলে আসছে দেখতে পাচ্ছেন, এই গাড়িটাতে আমরা আজকে যাবো। এখানে তাদের টিম মেম্বার সহ সবাই চলে আসছে, এখান থেকে নিবে এবং এখানেই ড্রপ করে যাবে আমাদেরকে আবার। এটা হচ্ছে সার্ভিস, এবং ভিডিও করে দিবে, তারপরে ছবি উঠাই দেবে, বাকি সব কিছুই প্যাকেজের মধ্যে ইনক্লুড। আমরা রওনা দিয়েছি। दादा कितना टाइम लगेगा? अभी हम यहाँ से बोल रहा हूँ, दूसरा जगह पिकअप करेंगे। हाँ, उसके बाद ऑफिस जाएंगे। ऑफिस में आप लोग का तो नहीं दोनों कुछ करना फॉर्म ओके थोड़ा उसके बाद हो ऊपर जाएंगे। समझ आया। वहाँ से वहाँ तक टाइम आपका ऐसा लगभग लगेगा 25 से 30 मिनट। 25 से 30 मिनट। हमारा वो टेकअप पहुंचने के लिए तो रिस्क तो नहीं है ना? नहीं कुछ भी नहीं होता है भाई, नहीं होता है। आराम से 99% सेफ है। शादी वादी भी करना है भाई। 99% 1% आपका 1% में गया। अबे भाई साहब यार, शादी करना बहुत डेंजर रिस्क है, ये रिस्क नहीं है। अरे अच्छा, शादी क्या करना है, हम दूसरा- शादी करके पछता रहे हैं। जिंदगी में हमें सिर्फ एक ही भूल के, वो है शादी। वो वो शादी कर लिया। मजाक आप में शादी नहीं की है ना, हाँ। आप बहुत भाग्यशाली नहीं नहीं, हमने एक किया, दूसरी की प्लानिंग कर रहे हैं, इसलिए बोल रहा हूँ। अभी शादी के अब क्या ये देखो ना, शादी पास में है। एक झेलना मुश्किल है, अब दूसरा मुसीबत दूसरे की प्लान कर रहे हैं थोड़ा, इसलिए तो इसको ले जा रहे हैं, ऊपर से फेंक दूंगी।
Oh my God. आप कैसे फेंकेंगे? तो हम दोनों एक साथ में नहीं रहेंगे? नहीं रहेंगे नहीं। तो फिर जो एक होगा आदमी का एक पायलट होता है। तो पायलट का जो होगा उसको पैसे खिला पायलट देना। को पैसे खिला दूंगी। नहीं वो जितने भी पैसा खिलाएगा वो नहीं मानेंगे। मानना ही पड़ेगा भाई, मेरा इतना तो हेल्प कर ही सकते हो दूसरी शादी के लिए। इनवाइट करूंगी বাংলাদেশ। অফিসের কাছে নামাই দিয়েছে, এখানে ফর্ম ফিল আপ করতে হবে, মেবি লাইফের রিস্ক দিয়ে দিতে হবে, টাকা দিয়ে জীবনে প্রথমবার লাইফের রিস্ক নিতে যাচ্ছি। আর এর আগে একবার নিছি, যাই হোক এই যে অফিসে চলে আসছি। আমরা এখন প্যারাগ্লাইডিং করার জন্য যে পাহাড়ের চূড়ায় যাচ্ছি সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার উপরে। এত উঁচুতে ওঠার জন্য যে পাহাড়ে যাচ্ছি, এই পাহাড়ে উঠতে উঠতে দুই সাইডের দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল টাকা উসুল হয়ে গেছে। এত সুন্দর দৃশ্যগুলো আসলে ক্যামেরায় আসছিল না, কারণ গাড়ির জানালা দিয়ে ভিডিও করাটা খুব টাফ। আপনারা যদি কেউ এই পাহাড়ে আসেন তখন বুঝতে পারবেন যে কত সুন্দর একটা দৃশ্য। আর ক্যামেরায় না ধরা পড়া আরও একটা জিনিস, দূরে মেঘের মধ্যে অনেকেই প্যারাগ্লাইডিং করছিল, সেটাও দেখা যাচ্ছিল। আবার যখন আমরা চূড়ার কাছাকাছি চলে আসি তখন একেবারেই সামনে দেখা যাচ্ছিল অনেকেই উড়াউড়ি করতেছিল। তো এটা দেখে বুকের মধ্যে কেমন জানি ধকধক করতেছিল। কিছুক্ষণ পরে হয়তো বা আমিও উড়বো, আল্লাহ জানে কি হয়। মানে আল্লাহ আল্লাহ করতেছিলাম আর আয়াতুল কুরসি পড়তেছিলাম, কি যে হয় কিছু বুঝতেছিলাম না, ভয় লাগতেছিল প্রচন্ড। চলে আসছি, দেখতে পাচ্ছেন এইটা 1650 মিটার উপরে। আমার তো ভাই আস্তে আস্তে হয়ে গেছে, বুকের ভিতরে ধকধক করতেছে। এখানে সবাই প্যারাগ্লাইডিংয়ের জন্য রেডি হচ্ছে, আমার তো কাম শেষ ভাই। তো আমরা এখান থেকে ওই যে ওইখান থেকে সবাই উঠতেছে, ওইদিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের ইনস্ট্রাক্টর। আর এই যে এখান থেকে উপরের দিকে আরও একটু উঠে যেতে হবে প্যারাগ্লাইডিং করার জন্য। যাদের ওয়াশরুমে যাওয়া দরকার এখান থেকে ওয়াশরুমে চলে যাবেন। এখান থেকে তো দেখেই ভয় লাগতেছে, বুকের ভিতরে একদম ধুক ধুক করতেছে। পুরো ফেওয়া লেক পাহাড়, ওইখানে আমরা কালকে যেতে চাইছিলাম, যাবো কিনা জানি না, সারাংকোট, যেটা 1500 মিটার উপরে। ওইখানে হচ্ছে একটা কেবল কার রাইড করা যায়, কিন্তু ওই পর্যন্ত যা হচ্ছে আমরা এখানে তারও উপরে যাচ্ছি। আমাদের ইনস্ট্রাক্টর আমাদেরকে আরও উপরে নিয়ে যাচ্ছে, সবাই নিচে করছে, আমাদের ইনস্ট্রাক্টর আমাদেরকে আরও উপরে নিয়ে যাচ্ছে। এই পাহাড় চলতে ঢুকে গেলাম, ভিউটা দেখেন দর্শক। ও এই জীবনে যদি এই বয়সে না পারেন, বৃদ্ধ বয়সে কি করবেন? টাকা পয়সা জমাই কি লাভ? জীবনটাকে উপভোগ করতে হবে। এখানে আরেক বাস, এই জায়গাটা খুবই খাড়া, এই জায়গাটা উঠাটাই খুব কষ্টকর হয়ে গেছিলো। এখান থেকে টেক অফ প্লেস, সবাই রেডি হচ্ছে, উঠতেছে যার যার মতো। পুরা আকাশ জুড়ে শুধু মানুষের উড়াউড়ি। আমার জীবনের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ওয়েটিং পিরিয়ড ছিল এইটা। আমার সামনে আরেক ব্যাচ যারা প্যারাগ্লাইডিং করতে আসে তারা উড়ে উড়ে যাচ্ছিল, একের পর এক একজন একজন করে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কখন আমার সিরিয়াল আসবে। আর এখনও কিন্তু আসলে কোনো সিরিয়ালের আশেপাশেই যায়নি, কিন্তু ভয় লাগছিল এটাই যে এরপরে হয়তো আমারটা আসবে। আর হাওয়ার প্রেশারটা একটু কম ছিল, এর জন্য অনেকেই বারবার ব্যর্থ হচ্ছিল, উঠতে গিয়ে উঠতে পারছিল না। এটা দেখে তো আরও ভয় লাগছিল, আল্লাহ যদি এবার আমাদের বেলায় যদি এরকম হয় তখন কেমন লাগবে, আসলে পারবো কি পারবো না এটা নিয়ে খুব ভয় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তারপরে আমার হাইটের ফোবিয়া। আমাদের ইনস্ট্রাক্টর বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করছিল, প্যারাশুট, প্যারাগ্লাইডিং, বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের যে পাইলট থাকবে সে কীভাবে এটা অপারেট করবে, আমাদেরকে কীভাবে রিয়্যাক্ট করতে হবে। তারপরে আমাদেরকে আসলে পাইলট সিলেকশন করার জন্য একটা লটারির মতো হয়, যে কে কোন পাইলট পাবে, সেই পাইলট নেওয়ার জন্য আসলে লটারির মাধ্যমে আসলে এখানে করা হয়। তো প্রত্যেকটা পাইলটই অনেক দক্ষ ছিল, তখন একটু বুকের মধ্যে কি একটু সাহস আসে যে এত দক্ষ পাইলট, এতবার তাদের ওড়াউড়ির একটা অভিজ্ঞতা আছে আর কি, এতবার প্যারাগ্লাইডিং করার অভিজ্ঞতা আছে, কারো 700 বার, কারো 500 বার, কারো 300 বার। তো সেটা নিয়ে আসলে বুকের ভিতরে একটু সাহস জোগাচ্ছিল যে হয়তোবা সমস্যা হবে না। আর যেহেতু সবাই করছে আমিও করতে পারবো। আর আমার হাইটে ফোবিয়া থাকার কারণে কিন্তু আমি নিজে বানজি জাম্পিংটাকে ক্যান্সেল করে দিয়েছি, বানজি জাম্পিং করিনি। আর এটা হচ্ছে আমার ইনস্ট্রাক্টর, আমার পাইলট। আমরা এখন নেপালি ভাইয়ের সাথে আছি। ভাই कैसे हो आप? बहुत अच्छा अच्छा लग रहा है ये? अच्छा लग रहा है, जगह बहुत अच्छा लग रहा है? बहुत अच्छा जगह है। डर लग रहा है? डर नहीं लग रहा है ना, उतना ज्यादा नहीं है। हमारी तो बहुत डर लग रहा है। नहीं, हमको तो नहीं है भाई, हम नेपाली लोग है ना, गोरखाली बहुत पावरफुल स्ट्रॉन्ग होता है ना नेपाली लोग। এই পর্যায়ে এসে সকল ভয় রোমাঞ্চের রূপ নিয়েছে। এখন আর তেমন একটা ভয় লাগছে না। যখন কাঁধে প্যারাশুট নিয়েছি, সকলের ইনস্ট্রুমেন্ট সেট করে নিয়ে যখন দাঁড়িয়ে আছি এবং আমার পাশ থেকে একজন আরেকজন উড়ে যাচ্ছিল, ঠিক সেই সময় একটা বিপত্তি ঘটে। আমার পাশে যারা উঠতেছিল তাদের গায়ের উপরে এসে আরেকজনের প্যারাশুট এসে পড়ে যায়। তো এই মুহূর্তে যদি কেউ স্লিপ করতো তাহলে কি হতো, একটা বড় রকমের দুর্ঘটনা, বুঝতেই পারছেন। তো এরকম দৃশ্য
দেখার পরেও কেন জানি ভয় লাগছিল না, মনে হচ্ছিল এটা একটা রোমাঞ্চের অংশ। আর বসে আছি, কিছুক্ষণ পরে আমাদের ইনস্ট্রাক্টর আমাদেরকে নিয়ে উড়ে যাবে। আমি এবং আমার মিম, আমার পাশে দুজন দেখতে পাচ্ছেন, দুজনই আমরা এখানে অপেক্ষায় আছি। তার জন্য একটা ফিমেল পাইলট এবং আমার জন্য একটা মেল পাইলট। দুজনের এক্সপিরিয়েন্সই যথেষ্ট ভালো, তাই দুই পাইলটকে নিয়ে আমরা দুজন ওড়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। এবং সকল প্রস্তুতি শেষে যখন আমাদের হাওয়ার জন্য অপেক্ষা করতে হবে তখন কেমন লাগে বলেন। क्या नजारा है भाई। ठीक है, बहुत अच्छा। क्या है भाई, ये क्या है भाई। আমি এখন উঠতেছি। নিচে বাড়ি ঘর, উপরে আমি। नहीं नहीं नहीं, ऊपर ऊपर जाओ, ऊपर 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 आने के लिए लिफ्ट चाहिए। लिफ्ट हो गया तो अच्छा ठीक है ठीक है, अब कोशिश करिए। আল্লাহু আকবার। জীবনে আল্লাহ এত সুন্দর জায়গা বানায় রাখছে, আপনি খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না। চশমা খুলে এখন খালি চোখে ঘোরাতে টাকা দিয়ে কি হবে ভাই, নাই জীবনে উপভোগ করতে হবে। আজ মরে গেলে কাল 2 দিন। কোন দিকে যাচ্ছি আমি? ভাই পায়ের তলে দেখো, ভাই পায়ের তলে। ও ঘুরতেছি, পাক খাচ্ছি। উপর ভাই উপর, আমি তো এখন অনেকগুলো পাহাড়ের উপরে। ও ভাই অনেকগুলো, ওই যে ওটা তো সারাংকোট, ওইখানে কালকে যেতে গেছিলাম। আর কি যাবো, ওইখানে তো যা লাভ নাই, চলেই তো আসছি। ও ভাই কি মজা ভাই, এই রাইডটা আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। जिंदगी एक है, इसका मजा लेना चाहिए। ও ভাই কি রাইড ভাই, যখন ঘুরতেছে কাত হচ্ছে তখন যে কি লাগতেছে, মাথা নষ্ট। সামনে দেখেন, পায়ের তলে দেখেন, ড্রোন হয়ে গেছি আমি, ড্রোন। ওইখান থেকে আসছি, সেই কত দূর। আকাশের উপরে তো দিক ঠিক রাখাই কঠিন। আমার এত মজা লাগা আর আমার যে পাইলট আছে তাকে বারবার উৎসাহ দেওয়াটাই হয়তো আমার জীবনের একটা বড় কাল হয়ে দাঁড়াবে। এটা ভিডিও শেষে গিয়ে আপনারা বুঝতে পারবেন। আসলে বারবার যে পাক খাচ্ছিলাম, দেখতেছেন আমি কিন্তু ঘুরতেছি, একের পর এক খালি ঘুরতেছি, রাউন্ড দিতেছি। আর আমি আমার যে পাইলট আছে তাকে বলতেছিলাম আরও উপরে নিয়ে যেতে, আরও উপরে নিয়ে যেতে, আরও ঘুরাইতে, কারণ ঘুরলে মজা লাগতেছে, উপরে উঠলে মজা লাগতেছে। সবার উপরে আমরা কেমন লাগে, আমাদের উপরেও বেশ কয়েকজন ছিল, কিন্তু মানে আমরাই সবার উপরে ওঠার চেষ্টা করতেছিলাম, বারবার পাইলটকে উৎসাহ দিতেছিলাম। আর এটার যে কি একটা ভয়ঙ্কর রিয়াকশন হবে এটা আপনারা ভিডিও শেষে গেলে দেখলে বুঝতে পারবেন। হয়তোবা আমি আসলে একটা বড় রকমের ভুল করে ফেলছি, ওইগুলো আপনারা ভিডিও শেষেই দেখেন। এখন কথা বলি হচ্ছে আমাদের যে আজকের এই যে রাইডটা, এই রাইডটার জন্য আমাদের মোটামুটি পার পার্সন 2250 রুপির মতো খরচ হয়েছে। কিন্তু এটার জন্য আমাদের এক একজনেরই 5500 রুপি করে খরচ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা কমাই 2200 রুপি, মানে 50%-এর চেয়েও কম খরচের মধ্যে করে নিয়ে আসছি। এটা কিভাবে আপনারা একটু ভালো করে উপলব্ধি করেন। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ পাক খাচ্ছি, আমরা ঘুরতেছি। তো এই ঘোরার মধ্যেই আপনাদেরকে একটু ঘুরাই কথাগুলো বলি। আর আমরা আজকে আরেকটা যে অ্যাক্টিভিটিস করবো রিভার রাফটিং, সেটার
এটার জন্য মোটামুটি 9,000 রুপি, সেখান থেকে আমরা 4,500 রুপি করেছি, মোটামুটি 50%-এর মতো কমাই ফেলছে ওইটাতেও। তো এটার জন্য আমাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো লোকাল যে এলাকা আছে পোখারার সেই জায়গায় একটু হাঁটাহাঁটি করতে হয়েছে, বেশ কিছু দোকানে ঘুরতে হয়েছে যেগুলো ট্যুরিস্ট প্যাকেজ এবং এই ধরনের প্যাকেজগুলো দেয়। আপনারা ইজিলি এখানে আসলে দেখতে পারবেন পোখারার যে মেইন সিটি সেটার মধ্যে যখন আপনারা আসবেন তখন এখানে আপনারা একটা থেকে আরেকটা যাবেন, গিয়ে একটার সাথে আরেকটার সাথে কথা বলবেন, কম্পেয়ার করবেন দামে, এবং তারপরে গিয়ে আপনার যেটাতে ভালো মনে হবে, যেখানে কম খরচ মনে হবে, সব জায়গার প্যাকেজ এসে এক জায়গাতে এসে ভিড়ে, মানে সকলেই প্রায় একই কোম্পানি দিয়ে এই কাজগুলো করিয়ে নেয়। তাই আপনার কোনো টেনশন নাই, যেটাতে আপনার কাছে ভালো মনে হবে, যেটাতে আপনার কাছে কম খরচ মনে হবে সেটা দিয়ে করে নেবেন। আর এখনই হচ্ছে আমার সেই ভয়ঙ্কর মুহূর্ত। অনেক বেশি পরিমাণে আকাশে পাক খাওয়ার কারণে এত পরিমাণে বমি আসতেছিল আমার, এত পরিমাণে মাথা ঘোরাচ্ছিল, মনে হচ্ছিল আমি শেষ, আমি একেবারে পড়ে একাকার অবস্থা হয়ে যাব। মানে ওখানে আর উঠে দাঁড়াইতে পারতেছিলাম না, বমিতে মনে হচ্ছিল, এরকম একটা কন্ডিশন। তো আপনারা এই বেশি উৎসাহের কারণে এত বেশি পাক খাবেন না, আর হচ্ছে এত বেশি ঘুরবেন না, তবে মজাও লাগবে না। জানি না কারো এরকম প্রবলেম হয় কিনা, কারো যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমার তো সেই একটা অবস্থা যেটা আমি কন্ট্রোলের বাইরে চলে গেছিলো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তারপরেও যাই হোক কোনো হালে নিজেকে কন্ট্রোল করছি। এরপরে কিছুক্ষণ পরে মিম এসে নামে, সবাই মিলে একটু আমরা এদিকে জুস টুস খাই, আর তারপরে একটু মানে ঠান্ডা হওয়ার একটা পরিবেশ আছে। তবে এখন যে কষ্টটা পাচ্ছি, কিন্তু কিছুক্ষণ আগে যে আনন্দ পেয়েছি তার কাছে কিছুই না। এই আনন্দটার জন্য এরকম কষ্ট বারবার করা যাবে, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে ল্যান্ডিং পয়েন্ট, এখানে সকলে এসে ল্যান্ডিং করে, আর এই জায়গা থেকেই আমাদেরকে আরেকটা গাড়িতে করে নিয়ে চলে যাবে হচ্ছে রিভার রাফটিং এর জন্য। তাই আমরা এক জায়গা থেকে যেই প্যাকেজটা নিয়েছি, এটা সুবিধাটা হচ্ছে এটাই যে আমরা এখান থেকে এক গাড়িতে করেই আবার চলে যাবো, অথবা ওদের গাড়িতে করে কিভাবে নিয়ে যাবে ওরাই জানে, ওরাই নিয়ে যাবে রিভার রাফটিং এর জন্য। আর এখানে সুন্দর কিন্তু মাল্টা জুস পাওয়া যায়, যেটা আপনাকে একদম রিফ্রেশ করে দেবে। আমরা জুস টুস খেয়ে এখান থেকে চলে যাই পরবর্তী রিভার রাফটিং এর জন্য। আর রিভার রাফটিং যেহেতু আলাদা একটা ভিডিওই করা যাবে রিভার রাফটিং এর এক্সপিরিয়েন্স নিয়ে, তাই আমরা এই ভিডিওটি পরবর্তী পার্টের সাথে যুক্ত করে দিচ্ছি। খরচ এই ভিডিওর মধ্যে সব বলে দিলাম, পরবর্তী ভিডিওতে শুধু রিভার রাফটিং এ কি করেছে সেটা আপনাদেরকে দেখাবো, এবং রিভার রাফটিং এর মজাটা চেষ্টা করবো ভিডিওতে অল্প একটু হলেও আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।